হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8-এর লাস্ট লেসন দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এটা পড়াবো। এই টেক্সটের মধ্যে একটা অদ্ভুত ঘটনা আছে, সেটা এখন বলবো না, কারণ এই মিস্ট্রিটা আমি রেখে দেবো লাস্ট পর্যন্ত। এটা লাস্ট দিন বলবো। আগে বলে নি, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এই টেক্সটার যিনি রাইটার তিনি হলেন একজন ফ্রেঞ্চ রাইটার, অর্থাৎ ফ্রান্সের লেখক। তার নামটা উচ্চারণ করতে পারবে কেউ? নামটা হয়তো তোমরা উচ্চারণ করবে এরকম ভাবে, জেন জিওনো। আসলে উচ্চারণটা জেন নয়, উচ্চারণটা হবে জ্যাঁ। কারণ উনাদের উচ্চারণের মধ্যে একটা চন্দ্রবিন্দু চলে আসে, যেমন র্যাবো, র্যাঁ, র্যাবো, ঠিক সেরকম ভাবে জ্যাঁ, জ্যাঁ জিওনো উচ্চারণটা। তাহলে উনার নাম কি? জেন নয়, উনার নাম হচ্ছে জ্যাঁ জিওনো। তিনি হলেন ফ্রেঞ্চ রাইটার, তিনি অথর এখানকার। এই টেক্সটটা হচ্ছে একটা ফিকশন। ফিকশন কথার মানে হচ্ছে কাল্পনিক টেক্সট, অর্থাৎ এর মধ্যে কোনো সত্যতা নেই, এটা সম্পূর্ণ হচ্ছে লেখকের কল্পনা। টেক্সটটা বের করেছো সবাই, এক্সপেক্ট করছি। তার বিশেষ কয়েকটা লেখা গল্প, তার নাম হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো, দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম, ইত্যাদি ইত্যাদি। আর আজকে আমরা যে টেক্সটটা পড়বো সেই টেক্সটটা কিন্তু উনার একটা ফেমাস গল্প থেকে নেওয়া হয়েছে, এবং সেই ফেমাস গল্পটার নামটা কিন্তু একই নাম, কিন্তু সেটা ফ্রান্সের ভাষায় বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, এটা কেবল ইংলিশ। আর যিনি ইংলিশে এটাকে ট্রান্সলেট করেছেন তার নাম হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো, পিটার ডয়েল। তাহলে পিটার ডয়েল এটাকে ফ্রেঞ্চ থেকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, এর অরিজিনাল নাম কিন্তু একই। আমরা টেক্সটটা শুরু করছি। এখানে তার একটা ভ্রমণ কাহিনী আছে, এমনই একটা জায়গায় ভ্রমণ কাহিনী যেখানে মানুষ কখনো গিয়েছে বলে তার নিজের মধ্যে একটা সন্দেহ আছে। আমি স্টার্ট করছি ফার্স্ট ইউনিট। বলছে অ্যাবাউট 40 years এগো, আজ থেকে 40 বছর আগে। তাহলে ঘটনাটা হচ্ছে আজ থেকে 40 বছর আগে। আই ওয়েন্ট অন এ লং হাইক। আগে সমস্যার সমাধান করি। আজ থেকে 40 বছর আগে তার মানে কি? যেদিন গল্পটা প্রকাশিত হয়েছে সেদিন থেকে 40 বছর আগে। গল্পটা প্রকাশিত হয়েছিল 1953 সালে, তাহলে 1953 40 বছর আগে। তার মানে ঘটনাটা হচ্ছে 1913 সাল। ক্লিয়ার? পরিষ্কার? তাহলে 1913 সালের ঘটনা কিন্তু এটা, আজ থেকে 40 বছর আগে। আর গল্পটা 1953-তে প্রকাশিত হয়েছিল। তাহলে আমরা পাচ্ছি কি 1913 সাল। বলছে অ্যাবাউট 40 years ago I went on a long hike. আমি একটা দীর্ঘ হাইকে বেরিয়েছিলাম। হাইক কথার মানে হচ্ছে পায়ে হেঁটে ভ্রমণ, কিন্তু সেটা পায়ে হেঁটে যদি কোনো পাহাড়ি এলাকায় ভ্রমণ করা হয়, উপরের দিকে উঠছে, দেখবে হাতে একটা লাঠি নিয়ে, যেমন তোমরা উত্তরাখণ্ডে যখন যাচ্ছে দেখেছো, পাহাড়ি এলাকায় দেখেছো, ওটা হাইক, হাইকিং যেটাকে বলছে। তা বলছে যে একটা পাহাড়ি এলাকায় আমি ভ্রমণ করছিলাম, থ্রু হিলস, পর্বতের মধ্য দিয়ে বা পাহাড়ের মধ্য দিয়ে, অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট, যে জায়গাটা ছিল সম্পূর্ণভাবে অজানা টু টুরিস্ট। বই কোথায়? যে জায়গাটা হচ্ছে টুরিস্টদের কাছে সম্পূর্ণ অজানা, মানে তিনি বলতে চেয়েছেন আমার আগে এখানে যে কোনো টুরিস্ট এসেছে এটা আমার মনে হয় না। ক্লিয়ার? ইন দ্যাট ওল্ড রিজিয়ন, এই পুরনো অঞ্চলে, রিজিয়ন মানে অঞ্চল, হোয়ার দ্য আল্পস, যেখানে আল্পস পর্বতমালা, পেনিট্রেট, পেনিট্রেট কথার মানে হচ্ছে প্রবেশ করেছে, ইনটু প্রোভেন্স, যেখানে আল্পস পর্বতমালা প্রবেশ করেছে প্রোভেন্স, প্রোভেন্স মানে হচ্ছে প্রদেশ, প্রদেশকে টাচ করেছে। তার মানে এখানে প্রদেশ বলতে বোঝানো হয়েছে
ফ্রান্স এবং ইটালির মধ্যবর্তী একটা বর্ডার, সেই জায়গাটায় অবস্থিত প্রোভেন্স বলে একটা জায়গা আছে। তোমরা ছবিতেই দেখে নাও, প্রোভেন্স জায়গাটা ছবি অলরেডি আমি দিয়ে দিয়েছি। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস। আর এই জায়গাটা হচ্ছে ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস। ব্যারেন মানে জানো? ব্যারেন কথার মানে হচ্ছে যে জায়গায় অনুর্বর, সেখানে কিছুই হয় না, কোনো শস্য টস্য কিছু ফলে না, সেটাকে বলছে ব্যারেন। তাহলে এই জায়গাটা হচ্ছে একটা ব্যারেন ল্যান্ড। অ্যান্ড মনোটোনাস, মনোটোনাস কথার মানে হচ্ছে একঘেয়েমি। একঘেয়েমি মানে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, কোনো লোকজন পাচ্ছি না, কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না, কোনো গাছপালা পাচ্ছি না, ওই একঘেয়েমি মানে শুধু ধূসর বালি বালি ইত্যাদি, বা পাহাড় তো পাহাড়, একঘেয়েমি একটা প্রাকৃতিক পরিবেশ। এই জন্য বলছেন এটা মনোটোনাস ল্যান্ডস। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। আর সেখানে কোনো কিছুই ফলে না ওয়াইল্ড ল্যাভেন্ডার ছাড়া। কেউ জানো ল্যাভেন্ডার কি জিনিস? জানো না? জানো, ল্যাভেন্ডার হচ্ছে এক জাতীয় তোমার ওয়াইল্ড ল্যাভেন্ডার, বন্য বন্য ফুল। ওটা নানান রকম কালারফুল হতে পারে, তোমরা ছবিতে দেখে নাও ল্যাভেন্ডারটা কিরকম ধরনের ফুল। I was crossing this country at its widest part. বলছে আমি এই কান্ট্রিটাকে অতিক্রম করছিলাম, ওয়াইডেস্ট পার্ট মানে তার সবচেয়ে প্রসারিত অংশ দিয়ে, মানে যে দিকটা সবচেয়ে প্রসারিত সেই দিক দিয়ে আমি কান্ট্রিটাকে পার করে যাচ্ছিলাম। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, এবং 3 দিন হাঁটার পর, এক টানা তিনি 3 দিন হেঁটেছেন। 3 দিন হাঁটার পরে আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেসোলেশন। 3 দিন হাঁটার পর আমি দেখলাম আমি যে জায়গায় এসে পৌঁছেছি সেটা সম্পূর্ণ ডেসোলেশন। ডেসোলেশন কথা মানে হচ্ছে জনমানব শূন্য, মানে একটাও লোকজন নাই। তার মানে 3 দিন ধরে তিনি একটানা হেঁটেছেন, কিন্তু একটাও কোনো লোকের দেখা তিনি পাননি। তার মানে কোন জায়গায় তিনি গিয়েছেন? একটা ভেবে দেখো, তোমরা একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছ, কোনো লোকই দেখতে পাচ্ছ না, কোনো কুকুর বেড়ালেও পাচ্ছ না, কি রকম হতে পারে? তা বলছে যে সেটা হচ্ছে সম্পূর্ণ জনমানবহীন একটা জায়গা। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ। আমি একটা অ্যাবান্ডান্ট কথার মানে হচ্ছে পরিত্যক্ত, যেখানে থাকে না, এমন একটা গ্রামের পাশে আমি ক্যাম্প করলাম। ক্যাম্প করা বুঝেছো নিশ্চয়, তাঁবু খাটালাম। কারণ তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, ওখানে তাঁবু খাটিয়ে তিনি চাইছেন এবার আমি একটু রেস্ট নেব। তিনি একটা পরিত্যক্ত গ্রামের পাশে তাঁবু খাটিয়েছেন। আই হ্যাড ইউজ দ্য লাস্ট অফ মাই ওয়াটার। আমার কাছে যে শেষ জল ছিল, সেই জলটুকু কি হয়েছিল? দ্য ডে বিফোর, মানে আগের দিনই আমি ইউজ করে ফেলেছিলাম। আই হ্যাড ইউজ দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর, অর্থাৎ আগের দিন শেষ করে ফেলেছি। তার মানে আমার কাছে এখন আর খাবার মতো কোনো জল নেই। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, তাই আমার আরেকটু জলের প্রয়োজন পড়ে গেল। দিস ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. স্প্রিং কথার মানে নিশ্চয় তোমরা জানো, স্প্রিং মানে কি? ঝর্ণা, কোনো জলধারা, ঝর্ণা। তাই বলছে আমার মনে হলো যে দিস রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ মেড মি থিঙ্ক। মেড মি থিঙ্ক মানে আমাকে বুঝিয়ে দিল, মেড মি থিঙ্ক মানে আমাকে বুঝিয়ে দিল। বলছে এই ভাঙা যে বাড়ি এই গ্রামের মধ্যে আমি দেখতে পাচ্ছি, সেগুলো আমাকে বুঝিয়ে দিল যে এখানে কোনো একটা সময়ে কোনো একটা স্প্রিং, ঝর্ণা ছিল, অথবা এ ওয়েল, অথবা বড় কোনো একটা কুয়ো ছিল। কেন এই কথা বলছি কেউ বলতে পারবে? কোনো ঝর্ণা বা কুয়ো ছিল, এটা আমি বুঝতে পারলাম। কারো কোনো কনসেপ্ট নেই। তার কারণ তোমরা নিশ্চয়ই জানো, প্রত্যেকটা জায়গায় একটা জনবসতি, যদি এটা হচ্ছে ডিজার্টেড, পরিত্যক্ত কোনো গ্রাম, কোনো জায়গায় যদি পরিত্যক্ত গ্রাম থাকে তার মানে হচ্ছে আগে লোক ছিল। কোনো জায়গায় লোক কখন থাকে? যদি সেখানে কোনো জলের কোনো সোর্স থাকে। কারণ আমরা জানি সমস্ত সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? কোনো নদীর ধারে, যেখানে জলের স্রোত মানে জলের কোনো ধারা থাকবে, নাহলে মানুষ খাবে কি করে?
এই জন্য বলা হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো একটা জলের ধারা ছিল, আমি নিশ্চিত। তাহলে এখন সেখানে কোনো লোক থাকে না, এর কারণ তোমরা নিশ্চয়ই আন্দাজে বলতে পারবে। কি কারণ হতে পারে কমলিকে বলো, কি কারণ হতে পারে? আসলে কোনো একটা জায়গায় সভ্যতা তখনই নষ্ট হয় যখন মোটামুটি কয়েকটা কারণ থাকে। প্রথম কারণ হচ্ছে যদি সেই জায়গায় জলের ধারা নষ্ট হয়ে যায়, সোর্স অফ ওয়াটার নষ্ট হয়ে যায়, তাহলে ড্যামেজ হতে পারে। 2 নম্বর হচ্ছে যদি সেখানে বহিঃশত্রুর কোনো আক্রমণ ঘটে, তাহলে সেই সভ্যতা ধ্বংস হতে পারে। 3 নম্বর হচ্ছে যদি সেখানে কোনো রকমভাবে প্রাকৃতিক বিপর্যয় হয়, ভূমিকম্প বা কোনো কিছু, তাহলে হতে পারে। অথবা সেখানে হয়তো আশেপাশে কোনো বড় আগ্নেয়গিরি সুপ্ত অবস্থায় ছিল, হঠাৎ করে জেগে উঠেছে, তাহলে সেই সভ্যতা ভ্যানিশ হয়ে যেতে পারে। ঠিক আছে, ঠিক বলছি তো? এই এতগুলো কারণে কিন্তু সাধারণত সভ্যতা ধ্বংস হয়। কিন্তু যেহেতু মানুষ এতদিন ছিল, তার মানে আমরা নিশ্চিত সেখানে ওয়াটার তো ছিলই, কিন্তু কি কারণে ধ্বংস হয়েছে সেটা আমরা জানি না। আমি তোমাদেরকে এখানে একটা অ্যাবান্ডেন্ট ভিলেজের একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা দেখো, এটা কিন্তু শুধু ছবি নয়, এটা হচ্ছে একেবারে বাস্তব সত্য। তোমরা নিশ্চয় ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সাস ওয়াইল্ডে তোমরা বিয়ার গ্রিলসের সব ইয়েগুলো দেখেছো, অভিযানগুলো দেখেছো। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিয়ার গ্রিলসকে আমরা দেখতে পাচ্ছি, তিনি পার্টিকুলার এই যে একটা গ্রাম আমি দেখাচ্ছি, তোমরা দেখো এটা সত্য, তিনি সেখানে গিয়েছিলেন। যাবার পর কি ঘটনা ঘটেছে, তিনি গিয়ে দেখছেন সমস্ত বাড়িঘর আশেপাশে প্রচুর পরিমাণে আছে, প্রচুর বাড়ি, একটা গোটা গ্রাম। তিনি ঢোকার সময় ভেবেছেন লোকজনের দেখা পাবো, আমি জল পাবো, ইত্যাদি ইত্যাদি। তিনিও খুব ক্লান্ত অবস্থায় ছিলেন। ঢোকার পর তিনি দেখছেন গোটা গ্রাম ফাঁকা, একটাও লোক নেই। কিন্তু প্রত্যেকটা বাড়িতে তিনি যখনই ঢুকছেন দেখছেন সব তালা খোলা, গেট খোলা। তার মানে মানুষ রাতারাতি ওখান থেকে উধাও হয়ে গিয়েছে কোন একটা সময়ে। বাড়ির ভিতর ঢুকে দেখছেন সেখানে ফ্রিজ আছে, কুলার আছে, যা যা ছিল সবকিছুই হয়তো সেখানে আছে, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি। আমি নিজেই দেখেছি, এটা সমস্ত কিছু আছে। এমনকি খাট থেকে শুরু করে যা কিছু রান্নার বাসন, গ্যাস, ওভেন ইত্যাদি ইত্যাদি সবই ওখানে পড়ে আছে, কেবল মানুষ নাই। অদ্ভুত একটা ঘটনা। তিনি ওখানে ঢাকনা তুলে দেখছেন ওখানে একদম যাচ্ছে তাই অবস্থা, মানে খাবার রান্না অবস্থাতেও ছিল। তাহলে মানুষ গেল কোথায়, এটাই তো প্রশ্ন তার। তখন তিনি কি করছেন, জলের তৃষ্ণা মেটানোর জন্য তিনি এক জায়গায় তুলে দেখছেন যে সেখানে হাড়ির মধ্যে জলও আছে, কিন্তু সেই জল খাবার উপযুক্ত নয়, কারণ সেখান থেকে মানুষের কত বছর আগে ভ্যানিশ হয়ে গিয়েছে কেউ জানে না। তখন উনাদের পিউরিফিকেশনের জন্য এক ধরনের ড্রপ থাকে না, কারণ উনারা যেহেতু অভিযানে গিয়েছেন, তাই ওখানে সেখান থেকে তিনি কি করলেন, ওখান থেকে কিছু ওয়াইন পেয়েছিলেন। ওয়াইন কিন্তু সহজে নষ্ট হয় না, তোমরা জানো নিশ্চয়। সেই ওয়াইনটাকে নিয়ে তার মধ্যেও তিনি এবার কিছু পিউরিফায়ার হিসেবে কোনো জিনিস মিশিয়ে দিলেন, যে সেইটাকে তিনি খেয়ে নিলেন, কারণ তার এতটা তেষ্টা পেয়েছিল। আর ওখানে তিনি কিচ্ছু পাননি, সমস্ত বাড়িঘর দরজা খোলা আছে, ফ্রিজ থেকে শুরু করে পাখা থেকে শুরু করে সব কিছু আছে, ফার্নিচার, কিন্তু লোক নেই। কেবল ওখানে তিনি একটা প্রাণের দেখা পেয়েছিলেন, কি জানো, একটা মোরগ। আর সেই মোরগটাকে তিনি ফাঁক পেতে ধরলেন এবং ধরে সেটাকে তিনি পুড়িয়ে খেয়ে নিলেন, এত খিদে পেয়েছিল। ক্লিয়ার? এই যে ছবিটা দেখালাম এটা কিন্তু সেখানকারই ছবি, দেখো। তা বলছেন মেড মি থিঙ্ক দ্যাট, যে এখানে কোনো একটা সময় জলের ধারা ছিল, কিন্তু তারপর তিনি জল খুঁজতে গিয়ে দেখেছিলেন কোনো জল নেই। কেন? তিনি দেখছেন যে জলের একটা ধারা তিনি দেখতে পাচ্ছেন, কিন্তু দেখবে কোনো জায়গায় জল যদি আগে পড়তো কিন্তু এখন না পড়ে, দেখবে সেই জায়গাটা পাথর ক্ষয়ে সাদা হয়ে যায়, দেখেছো? সেরকম তিনি একটা ধারা দেখে বুঝতে পেরেছেন এখানে জলের ধারা ছিল। বলছেন দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং বাট ইট ওয়াজ ড্রাই অ্যান্ড অল লাইফ ডিসঅ্যাপিয়ার্ড। জলের ধারা ভ্যানিশ হয়ে যাওয়ার পর সেটা টোটালি মানুষজন ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গিয়েছে, উধাও হয়ে গিয়েছে। ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান। এই দিনটা কবেকার, কোন সময়ের ঘটনা? জুন মাসের ঘটনা। বলছে জুন মাসের প্লেন্টি অফ সান, সূর্যের আলো চারিদিকে ঝকমক করছে এমন একটা দিন। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস, এই আশ্রয়হীন জায়গায়, হাই আপ ইন দ্য স্কাই, যত আমি উপরের দিকে উঠছি যেন মনে হচ্ছে আমি আকাশের দিকে উঠছি। দেখবে তোমরা পাহাড়ের উপরের দিকে যদি উঠতে শুরু করো, মনে হবে এই বোধহয় হাত দিয়ে এরকম টাচ করলে আমি আকাশকে টাচ করে নেবো।
ঠিক আছে, তাই বলছে হাই আপ দ্য স্কাই, আমি যত উপরে উঠছি যেন মনে হচ্ছে আমি আকাশকে স্পর্শ করে নেব। দ্য উইন্ড হুইসেল, আর বাতাস এমনই শো শো করে হুইসেল করছে, আওয়াজ করছে কন্টিনিউয়ালি, এত জোরে অনবরত আওয়াজ করছে যেন মনে হচ্ছে ইট সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, ঠিক যেন মনে হচ্ছে একটা পশু যখন খাবার খাচ্ছে ঠিক সেই টাইমে যদি আর একটা পশু গিয়ে ডিস্টার্ব করে তখন সেই পশুটা মনে করে আমার খাবার বোধহয় ও ছিনিয়ে নিচ্ছে, তখন সে কিরকম চিৎকার করে উঠে ভেবে দেখো। তাই বলছে বাতাসটা এমন ভাবে বইছে যেন মনে হচ্ছে একটা পশু যখন খাবার খাচ্ছে তখন আরেকটা পশু তাকে ডিস্টার্ব করছে, সেরকম আওয়াজ করছে। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমি এবার আমার ক্যাম্পটাকে সরিয়ে নিলাম, কারণ তিনি দেখছেন এখানে থাকার না থাকা একই। কেন? কারণ আমার আই নিড ওয়াটার, জলের প্রয়োজন, আমি জলই এখানে পাচ্ছি না। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা আমি একটানা হাঁটলাম, 5 ঘন্টা হাঁটার পর আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার, তারপরেও আমি জল খুঁজে পেলাম না। তাহলে 5 ঘন্টা হেঁটেও তিনি জল পাননি। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, আমি কোনো আশাই পেলাম না যে আদৌ আমি কোথাও জল পাবো কি না। আরেকটু পড়িয়ে দিই, ঠিক আছে, দেখো পরের ইউনিট। এভরিওয়্যার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, আমি যেদিকে তাকালাম সেদিকে শুধু দেখলাম ড্রাইনেস, মানে শুষ্ক, মানে কোনো কিচ্ছু নেই, শুধু পাথুরে আর পাথুরে এলাকা। দ্য সেম স্টিপ উডি প্ল্যান্টস, সেই একই সেই শক্ত সেই কাঠুরে তোমার গাছপালা। উডি প্ল্যান্টস হচ্ছে এক ধরনের গাছ, যেটা তোমার শক্ত এক ধরনের গাছ, এটা ছবিতে দেখে নাও উডি প্ল্যান্টস। আই থট, আমার মনে হলো, আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ এ ফিগার, দূরে যেন একটা লোকের ছায়া দেখতে পেলাম। একটা মানুষ এরকম ভাবে দাঁড়িয়ে থাকলে দেখো তার একটা ছায়া, আমি বসে আছি পিছনে পড়ছে, যেহেতু সূর্যটা অপোজিট সাইডে আছে স্বাভাবিকভাবে তার একটা ছায়া এসে পড়ছে, তিনি দূর থেকে দেখতে পেলেন। বলছে অন এ চান্স, একটা সুযোগ পেয়ে আই হিডেড টুয়ার্ডস ইট, হিডেড টুয়ার্ডস মানে সেই সামনের দিকে আমি এগিয়ে চলে গেলাম, মানে তার দিকে এগিয়ে গেলাম। ইট ওয়াজ এ শেপার্ড, গিয়ে দেখলাম এ আর অন্য কেউ নয়, এ একটা শেপার্ড। শেপার্ড মানে কেউ জানো? শেপার্ড মানে যে ভেড়া চড়ায়, মেষ, ঠিক আছে, তা যে মেষ পালন করে বা চড়ায় তাকে বলছে শেপার্ড। আমি একটা শেপার্ডকে দেখতে পেলাম। 30 lambs or so were resting near him, আর তার কাছে গিয়ে দেখলাম মোটামুটি 30টা মতো ভেড়া ওখানে বসে আছে। অন দ্য স্কর্চিং গ্রাউন্ড, স্কর্চিং গ্রাউন্ড কথার মানে জানো? স্কর্চিং গ্রাউন্ড কথার মানে হচ্ছে রৌদ্রদগ্ধ গ্রাউন্ডের উপরে, মানে সূর্যের আলো যেখানে প্রখরভাবে পড়ছে সেইখানে সেই ভেড়াগুলো সব বসে আছে। হি গেভ মি এ ড্রিঙ্ক, তার কাছে যাবার পর তিনি আমাকে একটা ড্রিঙ্ক দিলেন খাবার জন্য। ড্রিঙ্ক বলতে তোমরা কি ভাবছো আমি জানি না, ড্রিঙ্ক বলতে অনেক কিছুই হতে পারে, ঠিক আছে, জলও হতে পারে, কিন্তু যাই হোক না কেন ড্রিঙ্ক মানে এক ধরনের পানীয় যেটা তার তৃষ্ণাকে মেটাতে পারে। বলছে হি গেভ মি এ ড্রিঙ্ক অ্যান্ড এ লিটল লেটার হি লেড মি টু হিজ শেপার্ডস কটেজ, তারপর তিনি আমাকে তার কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, তোমরা স্যুপ কি জিনিস জানো, খেয়ে খেয়ে অভ্যস্ত, তাই বলছে তারপর তিনি আমাকে কি করলেন, তার ঘরে নিয়ে গিয়ে আমাকে তার কিছুটা স্যুপ খেতে দিলেন। ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট, তারপর আমরা রাজি হয়ে গেলাম, মানে দুই তরফাই রাজি হয়ে গেলাম, মানে উনি আমাকে যেটা বললেন তার প্রস্তাবটা আমি সঙ্গে সঙ্গে মেনে নিলাম। কি রাজি হলাম? দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, সেখানেই আমি আমার রাত্রিটা কাটিয়ে দেব, কারণ তিনি এমনিতেই ক্লান্ত হয়ে পড়েছেন। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, তিনি আমাকে বললেন যে সবচেয়ে কাছে যে গ্রাম, সেই কাছের গ্রামটা আপনাকে যেতে গেলে হেঁটে 1.5 দিন টাইম লাগবে। তাহলে যে জায়গায় তিনি আছেন সেখান থেকে সবচেয়ে কাছের গ্রামটা হচ্ছে 1.5 দিন সময় লাগবে। দেয়ার আর 4 or 5 ভিলেজেস, আমি যদি 1.5 দিন হাঁটি তাহলে 4 থেকে 5টা মতো গ্রাম পাবো, যে 4-5টা গ্রাম ডিসপার্সড, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিক ওদিক, ফার ফ্রম ওয়ান অ্যানাদার, একটার থেকে আরেকটা গ্রাম
পরস্পর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অন দ্য ফ্ল্যাঙ্কস, ফ্ল্যাঙ্কস মানে পার্শ্ববর্তী এলাকায়। অফ দ্য হিলস ইন দ্য এরিয়া, অর্থাৎ সেই পাহাড়ের আশেপাশে 4-5টা মতো গ্রাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে আমাকে 1.5 দিন হাঁটতে হবে, তবে আমি সেই গ্রামের সন্ধান পাবো। দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স, আর সেই গ্রামগুলো হচ্ছে উড কাটারদের বাসস্থান। মানে সেই গ্রামে ইনহ্যাবিট করেন, মানে ইনহ্যাবিটেড বাই মানে বাসস্থান, সেখানে বাস করেন কারা? উড কাটার্সরা বাস করেন। উড কাটার মানে জানো, কাঠুরিয়া, যারা কাঠ কাটে। হু মেক চারকোল, আর তারা কি করেন ওখানে? চারকোল বানান। আচ্ছা, চারকোল কি জিনিস কেউ জানো? কি? কয়লা, ঠিক আছে। আচ্ছা, মানে কাঠ কয়লাগুলোকে বলছে। আচ্ছা, চারকোল আর কোল একই জিনিস? জানো ওদের ডিফারেন্স? জানো কেউ? জানো না। কোল মানে হচ্ছে যেটা প্রাকৃতিক উপায়ে কয়েক লক্ষ বছর ধরে উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে গিয়ে কয়েক লক্ষ বছর ধরে আপনা আপনি প্রাকৃতিক নিয়মে যেটা তৈরি হচ্ছে সেটা কোল। আর চারকোল কি? চারকোলটা হচ্ছে ম্যানমেড, মানুষের দ্বারা সৃষ্টি। এটা কিভাবে তৈরি করা হয়? গাছকে কাটা হলো, কাটার পর সেটাকে আগুনে জ্বালানো হলো, দিয়ে গোটাটা নয়, অর্ধেক জ্বলন্ত অবস্থায়, ঠিক আছে, সম্পূর্ণ পুড়িয়ে ফেলা হয় না, অর্ধেক জ্বলন্ত অবস্থায় তাকে আবার নিভিয়ে ফেলা হয়, সেটা হচ্ছে চারকোল। তাহলে বলবে এটার কাজ কি? এটা আমাদের স্টিল এবং ইস্পাত শিল্পে কাজে লাগে। ক্লিয়ার? বেশ, তাহলে আমরা এতটা পর্যন্ত কমপ্লিট করলাম। ওকে, বেশ। তোমাদের যদি এই পড়ানো ভালো লাগে তাহলে আমি এক্সপেক্ট করছি তোমরা এটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর ভালো না লাগলে করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? গড ব্লেস ইউ।